মেঘে মেঘে ঢাকা তারা তারা পর্ব পর্ব ব্যাপার এত রাতে এখানে পুলিশ এলো কার বাড়িতে? মনে হচ্ছে মুকুচি বাড়িতে। ঠিক রাতে মুকুচি বাড়িতে পুলিশ কি করতে এসেছে? আর আসবে না কেন? ও বাড়ির মহিলা মদ খেয়ে ঢুকছে, ছেলেটা দিন রাত মারামারি করে বাড়ি ফিরছে। কি যে হয় এদের বাড়িতে কে জানে রে বাবা। কেন যে প্রশাসনের পক্ষ থেকে ফ্যামিলির সবাইকে নিয়ে গিয়ে লকআপে ঢুকিয়ে দিচ্ছে না সেটাই বুঝে উঠতে পারছি না। খোকন মামা দরজা খোলো, শিগগিরই দরজা খোলো খোকন মামা। মামি দরজা খোলো বলছি, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। খোকন মামা এসে গেছে আমার অকাল কুষ্মাণ্ড ভাগ্নে সূর্যকুমার নির্ঘাত নেশা করে বাড়ি ফিরে এসেছে। তবে যাতে মাতাল হলে কি হবে ভাগ্নে আমার তার একেবারে জাকির হোসেনের বাবা। এই গিটার কানে ঝুলিয়ে গান ধরলে প্রাণটা আমার জুড়িয়ে যায়। কিন্তু এত রাতে সূর্য এত জোরে দরজা ধাক্কা দিচ্ছে কেন? এই শম্পা দরজাটা খুলে দাও, সূর্য এসেছে। এই দেখো ছেলের কাণ্ড। সূর্য, আরে ও বাবা সূর্য, আরে ব্যাপারটা কি হয়েছে বলবি তো নাকি? হ্যাঁ ঠিকই তো, তোকে তো অস্থির লাগছে কেন সূর্য? কি হয়েছে কি? কি হয়েছে বাবা? এখনো কিছু হয়নি মামা, তবে এবার হবে। আমার হাতে এবার খুন হয়ে যাবে। খুন? কে খুন হয়ে যাবে? কাকে খুন করবি তুই? যে আমাকে জন্ম দিয়েছে, যাকে মা বলে ডাকতে আমার ঘেন্না করে, যার জন্য এই গোটা সমাজের মানুষ আমার গায়ে জারজ তকমা লাগিয়ে দিয়েছে, সেই তোমার বোন লাবণ্য। ওই লাবণ্যকে আমি খুন করবো। খুন? কেন লাবণ্যকে খুন করতে যাবি তুই? তোর জীবনে এই পরিণতির জন্য তাই সেই কাপুরুষটা যে তার বাবার কথায় লাবণ্যকে বিয়ের আসর থেকে লগ্নভ্রষ্ট করে দিয়ে চলে গিয়েছিল। পারবি যার ওরসে তোর জন্ম সেই কাপুরুষটিকে খুঁজে বের করতে? যদি পারিস তাহলে খুঁজে বের কর সেই অমানুষটাকে, তারপর তোকে জিজ্ঞাসা কর কেন তোকে পিতৃ পরিচয়হীন হয়ে জীবন কাটাতে হবে। তোর মা তো কি কত কষ্ট করে বাইরে লিখে লেখাপড়া শিখিয়েছিল, মানুষের মতো মানুষ তৈরি করবে বলে কত স্বপ্ন দেখেছিল, তার সেসব স্বপ্নকে গলা টিপে খুন করেছিস তুই। মদ খেয়ে গাঁজাকে হাতে বন্দুক নিয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লিখেছিস। কোথায় থাকিস, কি করিস আমরা কিছু জানি না। এখন মায়ের খুনে রক্তে স্নান করে বীরত্ব দেখাতে চাইছিস। দরজা খুলুন, ভেতরে কে আছেন? দরজা খুলুন বলছে। পুলিশ, দরজা খুলুন, নাহলে আমরা কিন্তু দরজা ভেঙে ফেলবো। ও মাই গড, সারা বাড়ি পর্যন্ত ধাওয়া করে এসেছে। সূর্য, না, পালাতে হবে। আমি কিছুতেই পুলিশের হাতে ধরা দেবো না। বাড়ির পিছনের পাঁচিল দিয়ে পালিয়ে যাবো। সূর্য, পালিয়ে যাবো। সূর্য, সূর্য শোন, শোন। একদম চুপ। অত জোরে তোমরা সূর্য বলে ডাকবে না। সূর্য, তাহলে তোমাদের দুজনকে আমি একদম উপরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, চাঁচাবো না, কিন্তু কোথায় যাচ্ছিস সেটা তো বলে যাবি। কিন্তু কোথায় যাচ্ছিস বাবা সূর্য? জাহান্নামে যাচ্ছি শালা। জাহান্নামে যাচ্ছি। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, তোমরা শুনে রাখো, এই বাড়ির ত্রিসীমানায় আমি আর পা রাখবো না। সূর্য, সূর্য শোন, সূর্য! শোন বাবা। কোনোদিন না। থু, থু, থু। সূর্য, আরে কি হলো? দরজা খুলবেন না, দরজা ভেঙে ঢুকতে হবে। না, তারা দরকার হবে না, আমি যাচ্ছি, আমি দরজা খুলে দিচ্ছি। ভাবতে পারছি না এই বাড়িতে পুলিশ আসবে আমি কোনোদিনই কল্পনা করতে পারিনি। এত নিচে নেমে গেছে ছেলেটা, সমাজ বিরোধীর খাতায় নাম লিখিয়েছে। শুধু সমাজ বিরোধী নয়, বলুন খুনি সমাজ বিরোধী। সূর্য কোথায়? ওই ক্রিমিনালটাকে বের করে দিন, ওকে আমি অ্যারেস্ট করতে এসেছি। কেন স্যার সূর্যকে অ্যারেস্ট করবেন কেন? কি করেছে? আরে বলবো, তার আগে বলুন আপনারা কারা? আমি সূর্যর মামা খোকন মুখার্জি, আর ও আমার স্ত্রী শম্পা। আগে বলুন সূর্য কাকে খুন করেছে? আরে না, এখনো খুন করেনি, খুন করতে গিয়েছিল। যান সূর্যকে ডেকে দিন, ওকে আমার কাছে সাইন করতে বলুন। কি মুশকিল, সূর্য বাড়িতে থাকলে তবেই তোকে সারেন্ডার করতে বলবো স্যার। তার মানে মানে সূর্য এখন এ বাড়িতে থাকে না স্যার? কি বলছেন আপনারা? সূর্য এই বাড়িতে থাকে না? মিথ্যে কথা, হ্যাঁ? এরা মিথ্যে কথা বলছে অফিসার। বাবা কিসের বাবা? শুনুন অফিসার, আমি এইমাত্র সূর্যকে বাড়ির পিছনের ওই পাঁচিল টপকে পালিয়ে যেতে দেখেছি। মাই বলছি এই বোতলের আরে বোতলের দিবি মানে বলছে না। আরে বাবা, এই বোতলের মদ যেমন কখনো বেইমানি করে না, তেমনি বোতল মুখুজ্জে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। যা ছাড়া শেষ হয়ে গেল না? ঠিক আছে, আমি যাচ্ছি। মনে হচ্ছে ক্রিমিনালটা বেশি দূর যেতে পারেনি। যেমন করি হোক ওকে আমাকে অ্যারেস্ট করতেই হবে। চলে চলি বললে হবে, কিছু দিয়ে যান। কিছু দিয়ে যাবো মানে? মানে বলছে না, 155 টাকা দিয়ে যান। আরে 155 টাকা তো মানে কি? আরে বাবা, আমার নাতি ওই সূর্যের পাঁচিল টপকে পালানোর খবরটা আপনাকে দিলাম যে, সেজন্য 155 টাকা। আপনি পুলিশের কাছে ঘুষ চাইছেন? মানে বুঝে না, ঘুষ চাইছি না, ভিক্ষে চাইছি। রাতের বেলায় পুলিশ যেমন রাস্তায় টাক দাঁড় করিয়ে হাত পেতে ভিক্ষে চায়, আমিও তেমনি ভিক্ষে চাইছি। আরে দেন 155 টাকা ছাড়ুন তো মাইরি, এক বোতল দাদা কিনে খাবো। আর একটা
কথা বলে না, আর একটা কথা বলে দাদা নয়, তোমাকে রুলের গুতো খেতে হবে বোতল মুখুচ্ছে। যত সব মাতাল নিয়ে কারবার। মানে বুঝেন না, পুলিশের গুতো কাকে বলে সেটা জানে না। এই, ছি 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 বাবা, তোমার জন্য আমরা কি একটু সমাজে সম্মান নিয়ে বাঁচতে পর্যন্ত পারবো না? কেন সূর্যের কথা আপনি পুলিশকে বলে দিলেন বাবা? আমি তো ভাবলাম খবরটা পুলিশকে জানিয়ে দিলে 155 টাকা পেয়ে যাবো, তারপর সোজা থেনোর কাছে গিয়ে এক বোতল দাদা কিনে খাবো। কিন্তু কেন কেন বাবা, সারাদিন ধরে তুমি মদে ডুবে থাকছো, কেন ঝাপান নাকার মানুষ তোমাকে বোতল মুখুচ্ছে বলে ডাকবে? এইভাবে চলতে থাকলে আপনি আর বেশি দিন বাঁচবেন ভেবেছেন বাবা? আমি আমি তো বেশি দিন বাঁচতে চাই না বৌমা। লাবণ্যের জীবনটা নষ্ট করে দিচ্ছে আমি একটু একটু করে দুপের মতো নিজেকে পুড়িয়ে শেষ করে দিচ্ছে মেয়েটা। লাবণ্যের মুখের দিকে আমি ভালো করে তাকাতে পারি না রে খোকো। এতই যদি বোঝো তাহলে নেশা ছেড়ে দিয়ে সুস্থভাবে বাঁচতে তো পারো। আর তোমাকে সুস্থভাবে বাঁচতে দেখে লাবণ্য হয়তো একটু শান্তি পেত। আমিও তো শান্তি পেতে চাই রে, আমার বুকের জ্বালাটা জুড়োতে চাই, আর সেই জন্য তো সারাদিন ধরে এই দেনা খোকন 155 টাকা দেনা বাবা। আমার কাছে টাকা নেই, আর থাকলেও দেবো না। কেন দিবি না বল, কেন দিবি না টাকা? কারণ আপনাকে মদ খাওয়ার জন্য টাকা দিয়েছে জানতে পারলে আপনার মেয়ে লাবণ্য আপনার ছেলের উপর রাগ করবে তাই। কেন রাগ করবো বৌদি, কেন রাগ করবো? একটুও রাগ করবো না। আমি যে রাগ দুঃখ মান অভিমান সমস্ত কিছুকে জয় করতে শিখে গেছি বৌদি। লাবণ্য বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি স্নেহ ভালোবাসা মায়া মমতার সমস্ত কিছু অসার। 22 বছর ধরে এই বাস্তবকে ইঞ্চি ইঞ্চি করে উপলব্ধি করেই তো জীবনের কাঁটা বেছানো পথটা আমি হেঁটে চলেছি। লাবণ্য না না বাবা না, আজ আর এই চলার পথে আমার কোনো ক্লান্তি নেই গো বাবা, কোনো ক্লান্তি নেই। লাবণ্য, তোরা তো সবটাই জানিস রে দাদা, অন্তর থেকে একজন প্রতারককে ভালোবেসেছিলাম, কিন্তু বিনিময়ে কি পেলাম? মানুষটা উপহার হিসেবে আমাকে কি দিয়ে গেল বৌদি? দিয়ে গেল অবৈধ মাতৃত্বের বোঝা। বিয়ের দিন বাবার কথা শুনে বিয়ের বাসর থেকে বাধ্য ছেলের মতো উঠে চলে গেল সে। আমি লগ্নভ্রষ্টা হয়ে গেলাম, আমার বিয়েটা ভেঙে গেল। কিন্তু আমার গর্ভে ততক্ষণে সেই মানুষটার সন্তান, যেটা কিনা আমি বিয়ে ভাঙার প্রায় 20-25 দিন পর জানতে পেরেছিলাম। আমি এর জন্য কাউকে দোষারোপ করছি না, আমি মানছি এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী আমি। ক্ষণিকের দুর্বলতার বশে, মুহূর্তের ভুলে আমি গর্ভে বিষ ধারণ করে ফেলেছিলাম, মানছি। কিন্তু তারপর যে দুর্ঘটনা ঘটলো তার জন্য দায়ী ছিল তাই বাবা নামের লোকটা। আমার বিয়ের খরচ জোগাড় করার জন্য, আমার পণের টাকা মেটানোর জন্য কে বলেছিল এই লোকটাকে মিস্টার রবি ভরদ্বাজের ফ্যাক্টরির ক্যাশ থেকে গিয়ে টাকা চুরি করে আনতে? কেন আজ থেকে 22 বছর আগে এই বাবা নামের লোকটা পুলিশের হাত থেকে বাঁচার জন্য, জেল খাটার হাত থেকে বাঁচার জন্য এই বাড়িটা মিস্টার রবি ভরদ্বাজের নামে লিখে দিয়েছিল? কেন মিস্টার রবি ভরদ্বাজ আজ থেকে 22 বছর আগে এই বাবা নামের লোকটাকে চুরির দায় গ্রেফতার করার জন্য বিয়ের বাসরে পুলিশ পাঠিয়ে দিয়েছিল? কেন আমাকে সারাটা জীবন মিস্টার রবি ভরদ্বাজের কাছে এরকম বিচ্ছিরিভাবে বাধা পড়ে যেতে হলো, বিক্রি হয়ে যেতে হলো? কেন? তুমি শান্ত হও লাবণ্য, তুমি শান্ত হও। কেমন করে শান্ত হবো বলো তো বৌদি? একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো আমিও। বিয়ের পর স্বামী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করবো বলে আমিও তো কত স্বপ্ন দেখে রেখেছিলাম, কিন্তু আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আজ আমি মিস্টার রবি ভরদ্বাজের কেনা একটা বস্তু, জাস্ট একটা বস্তু। কি জবাব দেবে এই লোকটা? শুধু কি তাই, মায়ের কথা শুনে অবৈধ সন্তান সূর্যের জন্ম দিয়েছিলিস তুই, না হলে তুই তো তোর পেটের সন্তানকে নষ্টই করে দিতে চেয়েছিলি। কেন চাইবো না? আমি তো জানতাম যে পাপ আমি গর্ভে ধারণ করেছি তাকে পৃথিবীর মাটিতে জন্ম দিলে এক না একদিন আমাকে তার প্রশ্নের মুখোমুখি দাঁড়াতেই হবে। সে বড় হয়ে আমার কাছে জানতে চাইবেই কে তার বাবা। ঠিক তাই তো হলো। আজ সমাজের মানুষের কাছে সূর্যর পরিচয় ও একটা জারদ সন্তান, আর আমি সেই জারদ সন্তানের মা। এবার তোকে তোর সন্তান সূর্যের হাতে খুন হতে হবে লাবণ্য। একটু আগে সূর্য সেই হুমকি দিয়ে গেছে। হেসো না লাবণ্য, হেসো না, তোমার ছেলে সূর্য সব পারে। ও আজ কাকে নাকি খুন করতে গিয়েছিল, সেই জন্য সূর্যকে অ্যারেস্ট করতে বাড়িতে পুলিশ এসেছিল। কিন্তু পারেনি লাবণ্য, পুলিশ আসার আগে সূর্য পালিয়ে গেছে। তুই হাসছিস লাবণ্য? কেন হাসবো না রে দাদা? আরে একটু আগে আমার ছেলে সূর্য, ও তো আমাকেই গুলি করে মেরে দিতে গেছিল। নেহাত গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে যাওয়ায় আমি প্রাণে বেঁচে গেছি। কেন তোকে সূর্য গুলি করে মারতে চাইছে? কেন চাইবে না? আমি ওকে জন্ম দিয়েছি ঠিক কথা, কিন্তু পিতৃ পরিচয় তো দিতে পারিনি। ও যে আমাকে ঘেন্না করে, ভীষণ ঘেন্না করে। ভাগ্যকে অস্বীকার করি কি করে বলো তো বৌদি? সেই জন্য তো ভাগ্যকে মেনে নিয়েই বেঁচে আছি। তবু দেখো বৌদি, একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ কিন্তু চায় তার সাধ্য মতো ভালো থাকতে, শান্তিতে থাকতে, সুখে থাকতে। আমিও সেভাবেই বেঁচে থাকতে চাইছি। এসব তুমি কি বলছো লাবণ্য? আরে ঠিকই বলছি, দায়িত্ব কর্তব্য এগুলো এড়িয়ে গেলে চলবে নাকি? সামনে পুজো আসছে।
তোমাদের সবার জন্য কত কিছু নিয়ে এসেছি জানো? কে নিয়ে এসেছো? তোমার জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি। দুটো শাড়ি? দাদাকে সাফারি পরলে ভীষণ সুন্দর লাগে দেখতে, তাই ওর জন্য একটা সাফারি স্যুট নিয়ে এসেছি। বাবার জন্য সবসময় পরবে বলে একটা ধুতি পাঞ্জাবি নিয়ে এসেছি। আর সূর্যর জন্যও নিয়ে এসেছি। আমার সন্তান আমাকে গুলি করে মেরে দিতে চাইছে, খুন করতে চাইছে, তাতে কি হয়েছে বৌদি? হাজার হোক সে তো আমার সন্তান। কোনোদিনও যদি আমার ছেলের হাতে আমার মৃত্যুটা লেখা থাকে সেটা হবে। ভাগ্যে যেটা লেখা আছে সেটা আমি কিছুতে আটকাতে পারবো না। হ্যাঁ, আটকানো যাবে না। তাই বলে মা হয়ে সন্তানের প্রতি কর্তব্য পালন করবো না, এটা তো আর হতে পারে না। তাই নিয়ে এসছি, ওর জন্যও নিয়ে এসছি। ও যা যা পছন্দ করে, জিন্সের প্যান্ট, টি শার্ট, তারপরে স্নিকার, সব নিয়ে এসছি। ওগুলো পাশের ঘরে রাখা আছে, একটু গুছিয়ে রাখো। আর শোনো, আমাকে কিন্তু এক্ষুনি আবার চলে যেতে হবে। এই তো একটু আগে এলি, আবার এক্ষুনি চলে যাবি রে লাবণ্য? বারে যেতে হবে না, না গেলে তোমার ফ্যাক্টরির মালিক মিস্টার রবি ভরদ্বাজ আমাকে ছাড়বে কেন বাবা? আজ থেকে 22 বছর আগে আমি মিস্টার রবি ভরদ্বাজের এগ্রিমেন্টে একটা সই করে দিয়েছিলাম, যে একেবারে লাইফ কন্ট্রাক্ট। তাই ওই লোকটা আমাকে যখন যেখানে ডেকে পাঠাবে আমাকে তখনই সেখানে পৌঁছে যেতে হবে। আজ থেকে 22 বছর আগে তুমি নিজে হাতে বিক্রি করে দিলে ভরদ্বাজের কাছে, ভুলে গেলে? তোকে এটা প্রশ্ন করবো লাবণ্য? না মানে কথাটা অন্যভাবে নিস না। 22 বছর ধরে যে প্রশ্ন করিনি সে প্রশ্ন, রবি ভরদ্বাজের কাছে তুই কি কাজ করিস লাবণ্য? কি কাজ করি? ওই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই করতে হয়। শুধু একটা কথা জেনে রাখ যে তোর বোন লাবণ্য মানে আমি কোনো নোংরা পথে, কোনো খারাপ পথে পয়সা রোজগারটা করি না। যা 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 শুয়ে পড়, সকালবেলা কাজে বেরোতে হয়, রাত করিস না, যা শুয়ে পড়। বৌদি, লাবণ্য, এত দুশ্চিন্তা আমাকে নিয়ে করো না, আমি এত তাড়াতাড়ি মরছি না তোমাদের ছেড়ে। যাও, রাত হয়েছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যাচ্ছি লাবণ্য, তবে খুব সাবধান। তোমার ছেলে সূর্যের চোখে আমি ভয়ঙ্কর আগুন দেখেছি, আগুন। সেই আগুন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রেখো লাবণ্য, নিজেকে বাঁচিয়ে রেখো। আরে দাদা, বৌদি কি বলে গেল শুনলি? বলে কিনা আমার ছেলে সূর্যের চোখে নাকি ভয়ঙ্কর আগুন দেখে ফেলেছে, সে আগুনে নাকি আমার ছেলে সূর্য আমাকে পুড়িয়ে মেরে দেবে। লাবণ্য, হ্যাঁ, তোর অদৃষ্টে কি লেখা আছে জানি না। 22 বছর ধরে তোর জীবনটা মেঘে ঢাকাই রয়ে গেল। এই মেঘ কেটে কবে যে আকাশে তারা ফুটবে, আমরা সবাই তারই প্রতীক্ষায় প্রহর গুনে চলেছি। শোন না, রাতের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো দেখার প্রহর। আতঙ্কে ভুগছে, সবাই মিলে আমাকে নিয়ে আতঙ্ক করতে শুরু করেছে। কেন ভয় পাচ্ছিস? কেন এত আতঙ্ক করছিস আমাকে নিয়ে? হ্যাঁ, কই আমার নিজের জীবন নিয়ে তো আমার কোনো ভয় করছে না, আমার কোনো আতঙ্ক হচ্ছে না। বাবা, কি হয়েছে? বাড়ি শুদ্ধ লোকের কি সমস্ত বলে যাচ্ছে বুঝতে পারছি না। এদিকে এসো, আমার কাছে এসো। কি হয়েছে গো ওদের? কি হয়েছে? আচ্ছা বাদ দাও, ওদের কথা বাদ দাও। তুমি আমাকে বলো তো বাবা, আমার প্রাণ সংশয় নিয়ে তোমার কি কোনো রকম ভয় করছে, আতঙ্ক হচ্ছে? করছে রে লাবণ্য, শুধু সূর্য নয়, সেই সঙ্গে এই ভরদ্বাজ যদি তোর কোনো ক্ষতি করে দেয় সেই ভয় করছে রে মা লাবণ্য। আজ থেকে 22 বছর আগে এই কথাটা একটু ভেবে দেখলে না কেন বাবা? কেন নিজে হাতে করে আজ থেকে 22 বছর আগে মিস্টার রবি ভরদ্বাজের কাছে আমাকে বিক্রি করে দিলে? পাপ করেছি রে মা, বাবা হয়ে আমি তোকে জীবন্ত আগুনে আহুতি দিয়ে ফেলেছি, আমাকে তুই ক্ষমা করে দে মা। বুঝতে পারছো বাবা, বুঝতে পারছো? আজ থেকে 22 বছর আগে তুমি যে আমার তারায় ভরা আকাশটা কালো মেঘে ঢেকে দিয়েছিলে, এটা তুমি বুঝতে পারছো? পারছি রে মা, পারছি। আমার বুকে যে কি যন্ত্রণা আমি কাউকে বলে বোঝাতে পারি না রে মা, তাই তো নেশা করে সেই যন্ত্রণাকে আমি ভুলে থাকতে চাই। সত্যি বলছো বাবা? আমার জন্য তোমার কষ্ট হয়? হ্যাঁ, খুব কষ্ট হয় রে লাবণ্য, খুব কষ্ট। আমারও ভীষণ কষ্ট হয় বাবা, খুব কষ্ট। এমন কষ্ট যে আমার বুকের ভেতরটা ভেঙে যায়। না না বাবা না, আজ আর কোনো রাগ না, কোনো দুঃখ না, কোনো ঘৃণা না, কোনো অভিমান না। তোমার জন্য আমার বড় করুণা হয় গো বাবা, আমার বড় করুণা। না, নিঃশ্বাস পড়ছে না। জয়দেব মুখার্জি,
জয়দেব মুখার্জি, আমার জন্য তোমার খুব কষ্ট হয় বলছিলে, তাই না? আর হবে না, আর হবে না। আজ আমি তোমাকে সমস্ত সমস্ত কষ্ট থেকে এখন মুক্তি দিয়ে দিলাম, চিরকালের মতো মুক্তি। কিন্তু দাদা বৌদি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বাবার ডেড বডিটা এভাবে পড়ে থাকতে দেখবে, তখন কি করা যায়? রাইট, একটা একটা চিঠি চিঠি লিখে রেখে যাই। দাদা কিছুটা হলেও একটা কিছু আন্দাজ করে নিতে পারবে। দাদা, এত রাত্রে তোদের ঘুম থেকে ডেকে তুলে আর বিরক্ত করতে চাইলাম না। বাবা আমার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার চোখের সামনে হঠাৎ করে হার্ট ফেল করে মরে গিয়ে নিজে মুক্তি নিয়ে এবং আমাদের সকলকে মুক্তি দিয়ে উপরে চলে গেল। ভারদ্বাজের গাড়ি এসে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি, কবে ফিরবো জানি না। বাবার সৎকারটা যেন ঠিক মতো হয়। চিতায় আগুন দেওয়ার আগে পারলে বাবার চিতার উপর কয়েক ফোঁটা মদ ছিটিয়ে দিস। শ্রাদ্ধ শান্তিতে যেন কোনো রকম ত্রুটি না থাকে, কেমন? 20,000 টাকা রেখে গেলাম। বাবার মৃত আত্মার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করে গেলাম। ইতি ভাগ্যহীনা লাবণ্য। হ্যালো মিস্টার ভারদ্বাজ, বলুন। না 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 না, আমি আপনার গাড়ির হর্ন শুনতে পেয়েছি। অফকোর্স শুনতে পেয়েছি। হ্যাঁ, নো 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 নো, নট রিয়েলি, নট রিয়েলি। না 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 না, আসছি আসছি আসছি, একটা ছোট্ট কাজ সেরে এখনই আসছি। ইউ জাস্ট ওয়েট ফর মি, আই এম কামিং। ইয়া ইয়া, অফকোর্স আই এম কামিং। ওকে ওকে, বাই। এসে গেছে, এসে গেছে মিস্টার রবি ভারদ্বাজ। আমাকে সঙ্গে করে নিয়ে যেতে এসেছে। আবার আমাকে নিম্ন মধ্যবিত্ত লাবণ্যর অবয়ব থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে সাজাতে হবে মিস্টার রবি ভারদ্বাজের রাতের মোহিনী, মিস সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা মায়াবী আলোয় মোহিনীর বেশ ধরে নিজেকে একেবারে ভাসিয়ে দিতে হবে। বাবা, ও বাবা, শুনতে পাচ্ছ? ও, তুমি শুনবে কেমন করে? তুমি তো নেই, তুমি তো মরে গেছো। বাবা, এই চিঠিটা আর এই 20,000 টাকা, এটা আমি তোমার ডেড বডির পাশে রেখে গেলাম। চিন্তা করো না, দাদা সকালবেলা ঘুম থেকে উঠে সবটা বুঝে নেবে, সবটা ম্যানেজ করে নিতে পারবে। এবার তাহলে যাওয়া যাক, কি বলো? আজ থেকে 22 বছর আগে নিজে হাতে করে যার কাছে আমাকে বিক্রি করে দিয়েছিল, সেই আমার মিস্টার রবি ভারদ্বাজ আমার জন্য বাইরে গাড়িতে অপেক্ষা করছে, আমাকে নিয়ে যেতে এসেছে। চলি।
আমার মনটা শুধু আশা করে যায়, এই মনটা শুধু ভালোবাসতে চায়, এই মন আশা করে যায় তুমি আসবে বলে, তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন কেটে যায়। সুদিন আসবে বলে ওরা আগুন চালায়, আর হাজার হাজার মানুষ মরে যায়। দেখবে বলে আকাশটাকে মাথা উঁচু করে, শুধুই নোংরা কালো ধোঁয়া দেখে যায়। আমার মনটা তবু আশা করে যায়, এই মনটা শুধু ভালোবাসতে চায়, এই মন আশা করে যায়, এই পুষ্কে ও মা দেখো কেন এখনো তুই গান প্র্যাকটিস করছিস? ওহো, শুনতেই তো পাচ্ছিলে বৌদি গান প্র্যাকটিস করছিলাম, দিলে তো মুড টপ করে দূর ভাল লাগে। থাক, অত ভাল লাগে না, করতে হবে না, অত মুড দেখাতে হবে না। কটা বাজে খেয়াল করেছিস? কলেজ যেতে হবে না। আজ আমি কলেজে যাব না, সারাদিন শুধু গান প্র্যাকটিস করবো গান। রিমা, রিমা, এই যে রিমা, রিমা 500 টাকা দাও তো। বারে আমি 500 টাকা কেমন করে দেবো? আমার কাছে কোনো টাকা নেই। আরে দাও না ভাই, দাও না। জানো আজ রেসের মাঠে জ্যাকপট আছে, জ্যাকপট। আরে যদি আমার ঘোড়াটা জিতে যায় তাহলে 500 জায়গায় তোমাকে 1000 টাকা দেবো। 1000 টাকা। আজ আবার তুমি রেস খেলতে যাচ্ছ ছোটদা? হ্যাঁ যাচ্ছি, তাহলে তোর কি? ছোট মতো থাকবি। কি হলো রিমা? আরে দাও না ভাই 500 টাকা। দেখো সময় মতো রেসের মাঠে পৌঁছতে না পারলে আমার দিনটাই বরবাদ হয়ে যাবে। সময় মতো রেসের মাঠে পৌঁছতে না পারলে শুধু তোর দিনটাই বরবাদ হবে না রঞ্জন, নিয়মিতভাবে রেসের মাঠে যেতে যেতে তোর জীবনটাও একেবারে রসাতলে চলে যাবে রে। হায় 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 হায়। তোমার আসতে এত দেরি হলো কেন ফেলুদা? তুমি জানো না তুমি বাড়িতে না থাকলে আমার একদম ভালো লাগে না। জানি তো লিটল হার্ট, কিন্তু কি করবো বল, শুধু গোয়েন্দাগিরি করে আর সংসার চালাতে পারছি না। তাই এবার ভাবছি একটা অন্য কাজে আমি ঢুকবো, বুঝলি? সে ব্যাপারেই পাকাপাকি কথা বলতে গিয়েছিলাম বলে আসতে বাড়িতে একটু দেরি হয়ে গেল। এখন থেকে এদিককার ছোটখাটো গোয়েন্দাগিরির কাজ তোপসে সামলাবে আর আমি সামলাবো বাইরের কাজ। তার মানে এখন থেকে তোমাকে বাইরে থাকতে হবে। রাইট, এখন থেকে কলকাতা মুম্বাই ছুটে বেড়ানোই হবে আমার একমাত্র কাজ। কিন্তু কাজটা কি দাদা, কত টাকা মাইনে পাবি? সেটা তো এখনই বলতে পারবো না, আগে মাস খাবার হোক, মাইনেটা হাতে পাই, তারপর তো জানতে পারবো। ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্সের ডাবল MA এই হতভাগ্য অমিত রায়ের শিক্ষার দাম কত টাকায় বিক্রি হয়ে যাচ্ছে শিক্ষা, কত মূল্যে বিক্রি হয়ে যাচ্ছে মানুষের মূল্যবোধ। ফেলুদা বড় কষ্ট লাগে রে, তোদের মতো বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবলে বড় কষ্ট হয়। কি হবে রে পড়াশোনা করে? কি হবে পড়াশোনা করে? এই যে আমার ভাই অঞ্চল, এদিকে একটা শিক্ষিত ছেলে ফুটবল খেলে কত মেডেল পেলো, কিন্তু কি হলো? চাকরি না পেয়ে এক সমাজ শত্রুর সঙ্গে কাজ করতে গিয়ে কি লাভটা হলো তার? পুলিশের হাতে ধরা পড়ে 8 মাস জেল কেটে এলো, ব্যাস হয়ে গেল। একটা শিক্ষিত ছেলে বেকারত্বের জ্বালা জুড়োতে না পেরে এক সমাজ শত্রুর সঙ্গে কাজ করতে গিয়ে এখন জেল খাটা আসামি তকমা কপালে সেটে রেসের মাঠে ঘোড়ার ল্যাজ ধরে তার পেছনে ছুটছে। দাদা মনটা যাচ্ছে মরে দুনিয়ার ঘরে ঘরে, আরে মনটা যাচ্ছে মরে দুনিয়ার ঘরে ঘরে। ফুলের গাছে ফুল ফোটে না, কাঁটার ঘায়ে রক্ত শুধু ঝরে ঝরে ঝরে। মনটা যাচ্ছে মরে দুনিয়ার ঘরে ঘরে, আরে মনটা যাচ্ছে মরে দুনিয়ার ঘরে ঘরে। ফুলের গাছে ফুল ফোটে না, কাঁটার ঘায়ে রক্ত শুধু ঝরে ঝরে ঝরে। এমএ পাশ করে কেউ সারা রাত জেগে কুকুরের সাথে গান গায় ঘেউ ঘেউ। এমএ পাশ করে কেউ
কুকুরের সাথে সারা রাত জেগে গান গায় ঘেউ ঘেউ। সিভিক পুলিশে চাকরি পেয়েছে ছেলে, খবর রাখে না তার কেউ। সিভিক পুলিশে চাকরি পেয়েছে ছেলে, খবর রাখে না তার কেউ। এই মনটা যাচ্ছে মরে দুনিয়ার ঘরে ঘরে, আরে মনটা যাচ্ছে মরে এই দুনিয়ার ঘরে ঘরে। ফুলের গাছে ফুল ফোটে না, কাটার ঘায়ে রক্ত শুধু ঝরে ঝরে ঝরে, রক্ত শুধু ঝরে। বলছি অঞ্জন, বসে না থেকে কিছু একটা কর রে ভাই, কিছু একটা কর, কিছু একটা কর। করবো দাদা করবো, বারবার খাবার খোটা দিস না তো। আরে কিছু তো একটা করতেই হবে, কতদিন আর তোর ঘরে বসে খাবো? হ্যাঁ কি হলো রিমা? আরে আমারটা কিন্তু খালি পেলাম না। তোটা পেলি না মানে? কি হলো শুনতে পাচ্ছ না? আরে কি আশ্চর্য, আমারটা খালি পেলাম না। আরে দাও। রিমা, অঞ্জন কি পাওয়ার কথা বলছে? অঞ্জন আমার কাছে 500 টাকা চাইছিল দাদা। কেন রে, তুই রিমার কাছে 500 টাকা চাই? ওহো আচ্ছা, বুঝতে পেরেছি, রেসের মাঠে কি ওড়াবি বলে নাকি? হ্যাঁ তাই তাই তাই। ওহো রিমা, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, টাকা দাও। কিন্তু আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, তুই রিমার কাছে টাকা চাইছিস। কেন চাইবো না? রিমা আমার বউ। না না, ঘরের বউ হয়ে ও 500 টাকা পাবেটা কোথায়? ও তো কোনো রোজগার করে না। এবার থেকে রোজগার করতে হবে। ঘরের বউদের বাইরে রোজগার করতে বেরোনো আমাদের পরিবারের রীতিতে নেই অঞ্জন। কেন ফালতু কথা বলছিস বলতো? ওইসব পুরনো ধ্যান ধারণে চলতে থাকলে না, সারা জীবন ধরে শুধু বুড়ো আঙুল চুষতে হবে। তাই বলছি রিমাকে এবার থেকে রোজগার করতে হবে। ঠিক আছে তাই করব, কিন্তু কি কাজ করব সেটা তো বলবে। আর একা সেজো না রিমা, মেয়ে মানুষ হয়েছো, কি করে রোজগার করবে সেটাও জানো না। একটা থাপ্পড় মেরে তোর সব করে দাঁত আমি ফেলে দেবো জানোয়ার। দাদা তুই রিমাকে নোংরা পথে রোজগার করতে বলছিস? সে ছোড়দা, বৌদিকে তুমি এমন কথা বলতে পারলে? এই তুই চুপ কর। কোথাকার কে জন্মে ঠিক নেই, সে আবার আমাদের মধ্যে কথা বলতে আসছে। শাট আপ ইউ রাস্কেল, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো তোকে। আর দরকার হবে না রে 2 টাকার গোয়েন্দা। অঞ্জন, আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। অঞ্জন, আরে এটাই তো দুনিয়ার নিয়ম রে, সত্যি কথা শুনতে কড়াই লাগে। আমাকে শাসন করার আগে নিজের মুখটা একবার ভালো করে আয়না দেখে নিস। বড় বড় আদর্শের কথা বলার আগে নিজের কীর্তির কথা একবার ভালো করে ভেবে দেখিস। একটা প্রকৃত ভালো মেয়ে জীবন নষ্ট করছিস তুই। নিজের দুবেলা ভালো মতো খাবার জোটে না, সে কিনা রাস্তাতে 20 টাকা অনাথ মেয়েকে ঘরে এনে তুলেছে। আবার বলে কিনা ফেলে দাও সালা। ওসব আদি খেতের মুখে লাথি মারি যান, লাথি মারিস। কাঁদিস না, দুঃখ করিস না রে টুসকি। আরে রঞ্জন যে কথাগুলো বলে গেল এগুলো ওর মনের কথা না, সব ফ্রাস্ট্রেশন। জানিস, ফ্রাস্ট্রেশন থেকে ভাইটা আমার একটু একটু করে হতাশার অন্ধকারে তলিয়ে যাচ্ছে রে। দাদা হ্যাঁ, তুমি যেন ওই অঞ্জনের কথায় আবার কিছু মনে করো না, বরং যদি পারো ওকে একটু সান্ত্বনা দিও। বলো অঞ্জন মানুষের সবসময় সমান যায় না। দুঃখ যেমন আছে তেমনি সুখও আছে। বলো, মানুষের জীবন অনেকটা পাহাড়ের মতো, চড়াই উতরাই তো থাকবেই, এটাই বাস্তব। আর এই বাস্তবকে মেনে চলে, এই বাস্তবকে মেনে চলেই হচ্ছে মানুষের ধর্ম। কিন্তু না, আমি যে এখানে এসে মস্ত বড় একটা অধর্মের কাজ করে ফেললাম। কি কাজ দাদা? রাগের মাথায় অঞ্জনের গায়ে হাত তোলাটা তো আমার একদম উচিত হয়নি। ও এলে ওর কাছে আমি হাত জোর করে ক্ষমাই চেয়ে নেবো, কি বলো? আরে রিমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এখানকার পরিবেশ পরিস্থিতি থেকে তো মনে হচ্ছে রান্না বান্নার কোনো আয়োজনই করো। আরে যাও, বেলা বেড়ে যাচ্ছে, এরপর তো তুমি। আরে এই মেয়েটা, এই ওদিকে মুখ ঘুরিয়ে কাঁদছিস, এদিকে 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 আমার কাছে কাছে আয়। অঞ্জন তোকে জন্মের ঠিক নেই বলেছে বলে দুঃখ করিস না। দেখ, এই পৃথিবীতে অনেক ছেলে মেয়ে আছে যাদের বাবা মা নেই, থাকে না। তারা কি বেঁচে নেই? বেঁচে আছে। তুই জানিস, অনেক অমানুষের ঔরস গর্ভে নিয়ে অনেক অসহায় নারী তোদের মতো ছোট ছোট শিশুদের জন্ম দিচ্ছে। তারা কি বেঁচে নেই? বেঁচে আছে। হ্যাঁ, নিজের পাপলুগুনোর জন্য অনেক মা তার সদ্যজাত সন্তানকে রাস্তার ধারে ডাস্টবিনের আবর্জনার মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। তারা কি বেঁচে নেই? তারাও বেঁচে আছে। আমি খবর নিয়ে দেখেছি, তাদের মধ্যে অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। তেমনি তুইও বাঁচবি, সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবি। হ্যাঁ বল, পারবি না? তোর এই ফেলুদাকে জিতিয়ে দিতে পারবি না? বল। পারবো ফেলুদা, আমি তোমাকে জিতিয়ে দেবই দেবো, কথা দিলাম। আমি জানতাম তুই পারবি। আরে রিমা এখনো দাঁড়িয়ে কেন? যাও। যাচ্ছি দাদা, তুপসিকে বাজারে পাঠিয়েছি, বাজার থেকে ফিরে এলেই। বাজার থেকে ফিরে এলে প্রথমেই তুমি দেখে নেবে যা জানতে বলেছিলে তা এনেছি কিনা। তারপর দেখে নেবে যেগুলি এনেছি সেগুলি টাটকা না বাসি। কি এনেছি? আরে কি এনেছি? মুরগি না খাসি? ওই দাম কম নিল না বেশি, কম নিল না বেশি, কম নিল না বেশি। কি ব্যাপার বৌদি, মুখে নেই কেন হাসি? কি হয়েছে বৌদি? না কিছু হয়নি ভাই তপসে, দাও বাজারের থলেটা আমাকে দাও। এই নাও ধরো, যাও রান্না শুরু করো। তোমাকে আমার একটা কথা বলা ছিল তপসে। কি বলবে বলো? অঞ্জন একটু আগে মাথা গরম করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। জানো, সকাল থেকে কিচ্ছু খাইনি,
ওকে একটু খুঁজে দেখবে? বৌদি না না, এইমাত্র বেরিয়েছে, এখনো বেশি দূর যেতে পারিনি। যাও না ভাই তপসে, ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসো। রিমা রিমা তুমি এভাবে কিছু বলবেন দাদা? না কি আর বলবো বলো, তুমি যাও 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 যাও। কি ব্যাপার ফেলুদা, বৌদি হঠাৎ কাঁদতে কাঁদতে চলে গেল কেন? কেন কাঁদবে না, ও যে বাংলার গৃহবধূ। তাই অনেক লাঞ্ছনা অপমান সহ্য করার ক্ষমতা ওরা রাখে। তাই তো তাই তো, দেখ না, দেখ দেখ তো, একটু আগে অঞ্জন ওকে কত অপমান করলো, কত অপদস্থ করলো, তবুও ভুলে যায়নি যে ওর প্রতি দেবতাটি এখনো পর্যন্ত অভুক্ত আছে। তাই তুই যা শিগগিরি যা, অঞ্জনকে যেখান থেকে পারিস বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু রিমা একেবারে রান্না বান্না ঝুলিয়ে মাঠ করে দেবে, তখন আমরা কেউ সে রান্না মুখে তুলতে পারবো না। না 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 না, তা হবে না, তা হবে না। অনেক দিন পর, হ্যাঁ অনেক দিন পর আজ বাড়িতে খাসির মাংস এনেছি। খাসি একেবারে দিছি। তাহলে এখন আমি আসি বললে তো চলবে না, তার আগে বলে যা, মক্কেল টক্কেল কেউ আসছে কি? না মানে না মানে হোঁচট খাচ্ছিস, তার মানে আসছে না। না না, এবারে ভাবছি গোয়েন্দাগিরির কাজটা ছেড়েই দেবো। না ফেলুদা, তা হবে না। গোয়েন্দার কাজ ছাড়া তোমাকে অন্য কোনো কাজে মানাবেই না। তুমি আমাদের কাছে গোয়েন্দা ফেলুদা হয়েই থাকবে, দ্য গ্রেট 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 ডিটেকটিভ ফেলুদা। তাছাড়া তুমি গোয়েন্দাগিরি ছেড়ে দিলে আমার চলবে কি করে? না এভাবে খদ্দের পত্তর না এলে দোকানটাই বা খুলে রেখে লাভটা কি হবে? কে বলেছে করতে আসছে? হ্যাঁ কে বলেছে করতে? না সবসময় আসছে না, মাঝে মধ্যে আসছে। আজকে সকালে তো একজন এসেছিল, তাই না তপসাদা? হ্যাঁ এসেছিল, কিন্তু আমি তাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। কেন তাড়িয়ে দিলি কেন? কারণ ছাগল চুরি কেস। ছাগল চুরির কেস? এ তো একটা অভিনব কেস। আরে বাবা, পেটি কেস। হ্যাঁ, পেটি কেস মানে যে মক্কেল এসেছে তার খোঁয়ার থেকে এইটুকু একটা ছাগল হারিয়ে গেছে। আচ্ছা ফেলুদা, তুমি কি এতই কম দামি গোয়েন্দা? শেষকালে ছাগল খুঁজতে মাঠে নামবে? না আমাদের ফেলুদা মোটে এমন কেস হাতে নেবে না। তাই আমি লোকটাকে দূর করে তাড়িয়ে দিয়েছি। বলেছি এবারে এলে এবারে ঠ্যাং খোঁড়া করে দেবো। তুমি একদম ঠিক কথা বলেছো তপসাদা। না তোপসে একদম ঠিক কথা বলছে না। তার মানে? আরে বাবা, খদ্দের হচ্ছে লক্ষ্মী। শোন, আমি হলে কিন্তু কিছুতে কেসটা হাতছাড়া করতাম না। একটা কথা মনে রাখবি, এখন থেকে শুধু ছাগল না, সেই সঙ্গে কুকুর, বেড়াল, মুরগি, হাঁস যে কোনো কেস হাতে নিতে হবে, না হলে কিন্তু কারবার একদম চালানোই যাবে না। হ্যাঁ ঠিক আছে, তাই নেবো। তাহলে এখন আমি যাই। যাও দেখি অঞ্জনকে কোথায় খুঁজে পাই। দেখো খুঁজো। টাটা, বাই বাই। বাই বাই। লিটল হার্ট, আজ মনে হচ্ছে কলেজে নাকি সারাদিন ধরে গানের প্র্যাকটিস চলবে। কেন প্র্যাকটিস করবো না? সামনে একটা বড় শো আছে। এই বড় শো মানে? জানো ফেলুদা, আমি একটা বাংলা ব্যান্ডে গান গাইতে যাচ্ছি। বাংলা ব্যান্ড? আমার গান শুনে আমাকে সিলেক্ট করেছে। আচ্ছা। ব্যান্ডের হেড আমার বন্ধু। আচ্ছা। ওকে একদিন বাড়িতে আসতেও বলেছি। খুব ভালো করেছিস। যা গায় না ফেলুদা, শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা। যাকে বলে অসম, যেমন দেখতে তেমন গলা, জাস্ট লাইক এ হিরো বলতে পারো। হি ইজ মাই বয়ফ্রেন্ড। এই বয়ফ্রেন্ড মানে? এক ঝাঁকি ছেড়া না, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। এক ঝাঁকি ছেড়া না, যাদের আজ উড়তে মানা, মিলবে তাদের অবাধ স্বাধীনতা। आओ ना गले लगा लो ना, लगे बुझा दो ना, ओ चल जा। तुमने जो अगर लगाई तो छू के देखो ना, कहाँ कहाँ देखो सीने में कैसी हलचल मची है, ओ साजना बाबा देखो सीने में कैसी हलचल मची है, ओ साजना। आओ ना गले लगा लो ना, लगे बुझा दो ना, और छन जा। तुमने जो हवन लगाई तो छू के देखो ना, कहाँ कहाँ। ऐसे शर्मीली हो जानी, आजा 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 लहरा के तू, दुनिया से डरते हो तुम्हें,
सारे दीपक आई हूँ बुझा के अब तो नहीं कोई एक तुम हो एक हम करता तारा रबा बा ए आओ ना गले लगा लो ना लगे बुझा दो ना ओ चल जा तुम नहीं छो अगंदगाई तो छू के देखो ना कहाँ कहाँ देखो सीने में कैसी अलछल मची है और साजना देखो सीने में कैसी अलछल अरे बाबा क्या हो गया रे? ये बाबुआ क्या हो गया है? अबे गिर गया जरा पीली करे। अरे नौटंकी ये কি হলো ম্যাডাম আপনি আপনি এভাবে এভাবে পড়ে গেলেন কেন আপনার কি শরীর খারাপ লাগছে কথা বলুন ম্যাডাম কথা বলুন তাহলে पैसा वापस करो। তাহলে ম্যাডাম কি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন লেডিস এন্ড জেন্টলম্যান আপনারা অধৈর্য হবেন না এই ডায়মন্ড নাইট ক্লাবের সুখ্যাতি নষ্ট করবেন না আপনারা তো দেখলেন মিস সন্ধ্যাতরা দেবী হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন আজ আর উনি নাচ গান করতে পারবেন না আজকের মতো আপনারা সবাই চলে যান প্লিজ 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 চলে যান कोई चलिए जावे ना संध्या तारा फिर नचबे फिर गाइबे हमें डायमंड नाइट क्लबेर मालिक रवि भारद्वाज बोलছি শুনেন थोड़ी देर में ही संध्या तारा तंदुरुस्त হয়ে উঠবে उसके बाद फिर से नाचा होबे गाना होबे কি বলছেন স্যার উনি অজ্ঞান হয়ে গেছেন এই মুহূর্তে ডাক্তার কল না করলে ওনার জীবন সংশয় হতে পারে সেটা আমি বুঝে লিব बिकॉज ये संध्या तारा हमार संपत्ति আছে আর কারো না 22 साल से ये माल हम ही हैंडल করছি और ওকে সুস্থ করে তোলার জন্য আমি আছি প্রশান্ত বাবু